এখন এই মুহূর্তে ৩১টা বিভিন্ন সংস্কার প্রস্তাব ওখানে আছে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মাত্র ২টি ৩১টির ভিতর থেকে বাস্তবায়নের অবস্থানে গেছে। যে দুটি গেছে সেই দুটি হলো, একটি হলো যে জেন্ডার গ্যাপ কমানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যায়, আর দ্বিতীয়টি হলো নির্বাচনের প্রাক্কালে যারা 18 বছরে উপনীত হবেন তারা যাতে ভোটার লিস্টে ঢুকতে পারেন সেইটার জন্য ব্যবস্থা। এই দুটি এই মুহূর্তে বাস্তবায়নের পর্যায়ে গেছে ৩১টির ভিতরে, আর তার থেকে মাত্র 4টি প্রয়োগ করার ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি দেখা গেছে। আমি আপনাদের রিফর্ম ট্র্যাকারে যেয়ে এগুলি দেখার জন্য অনুরোধ করব এবং এটা অব্যাহতভাবে আপডেট হতে থাকবে এবং এটার ভিতর দিয়ে আপনারা জানবেন। এই মুহূর্তে নির্বাচনের বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে আমাদের উত্তরণের সময় এসেছে, সেহেতু আমাদের সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন নির্বাচনের বিষয়টি রয়েছে। এটা ওনারা সকলেই মনে করছেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে একটাই তো প্রশ্ন আছে, নির্বাচন আদৌ হবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে নির্বাচন হলেও সেটার গুণমান কি হবে। সেহেতু প্রথম যে প্রশ্নটি ওনারা করেছেন আমি আপনাদের সামনে আলোচনার জন্য দিতে চাই। সকলে বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। তো গ্রহণযোগ্যতার সূচকটা কি? কয়টা বুথ দখল হলে পরে এটা গ্রহণযোগ্যতার মাত্রাকে অতিক্রম করবে? কত ভোটের শতাংশ হলে যদি কেউ ভোটদানে বিরত থাকে তাহলে এটা আর গ্রহণযোগ্য হবে না? কোন কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে সেটা আর গ্রহণযোগ্য থাকবে না? সেহেতু ওনাদের মনের ভিতরে দুটি শব্দ খুব বড়ভাবে ঘুরপাক খাচ্ছে, কাকে অংশগ্রহণমূলক বলে আর কাকে অন্তর্ভুক্তিমূলক বলে। এই অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই দুটি শব্দের যে মোহময় একটা রহস্য আছে, এই রহস্যটাকে ওনারা উন্মোচন করতে বলেছেন আপনাদের কাছে। আমি প্রত্যাশা করি যে আজকে আলোচনার ভিতর দিয়ে এই প্রত্যেকটির ব্যাখ্যা আমাদের কাছে দিতে হবে, কারণ এই সূচকটি যদি আমরা না পাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে বড় ধরনের বিতর্ক শুরু হবে এই নির্বাচনের গুণমান নিয়ে। কে যে শয়তান আর কে যে ঈশ্বর, এই সিদ্ধান্ত কে করে? এই সিদ্ধান্ত কে করে? এটার তো আমরা পরিস্থিতি দেখেছি। যেই পরিমাণ অস্ত্র লুট হয়ে গেছিল 5ই অগস্টের পরে, তার বহু অংশ এখনো বাইরে রয়ে গেছে। এছাড়া আপনার সীমান্তের ওপার থেকে অস্ত্র আসছে, এটাও আমরা শুনছি। সেহেতু এইরকম ক্ষেত্রে অস্ত্র উদ্ধার যদি কার্যকরভাবে না হয় তাহলে যেই নিরাপত্তার কথাটা আমরা বলছি সেটা হবে না। এবং ওনারা সকলেই সেনাবাহিনীর ভূমিকাকে আরও জোরদার করার কথা বলেছেন। যেই গুজব চলছে যে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে, এটাকে ঘুচানোর ক্ষেত্রেও ওনারা জোরদারভাবে মনোভাব দিয়েছেন। অর্থাৎ ভোটের ক্ষেত্রে বিপন্ন জনগোষ্ঠী যেন এই ভোটদানের থেকে বিচ্যুত, তারা যেন বঞ্চিত না হয়, এটা বলেছেন। ওনারা আরেকটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা হলো নির্বাচনী ব্যয়। আপনারাও বলছেন। তো নির্বাচনী ব্যয়ের প্রশ্নে ওনাদের মৌলিক একটা পর্যবেক্ষণ আছে। নির্বাচনী ব্যয় যদি কমানো না যায় তাহলে নির্বাচন উত্তর দুর্নীতিও কমানো যাবে না। কারণ নির্বাচন উত্তর দুর্নীতি হলো ওই ব্যয়কে আবার আদায় করার ক্ষেত্রে জনগণের কাছ থেকে। সেহেতু নির্বাচনী ব্যয়কে শুধু নির্বাচন ধরে দেখলে হবে না, সামগ্রিক দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে দেখতে হবে। এবং ওনারা মনে করছেন এই নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যত্যয় ঘটে গেছে। ওনারা মনে করেন যে এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে নির্বাচনী ব্যয় ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আচরণবিধি যেটি দেওয়া আছে সেটি কি কার্যকর করার ক্ষেত্রেই ইতিমধ্যে ব্যত্যয় ঘটে গেছে। সেহেতু ওনারা বড়ভাবে যেটা বলেছেন, এই নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন উভয়ের ক্ষেত্রে যে দায়িত্ব আছে, দুই ক্ষেত্রেই অবহেলা হচ্ছে বলে ওনারা মনে করেন। যেহেতু রাজনৈতিক দলের সংস্কারের কোনো প্রক্রিয়া হলো না এবং এটা আমরা পারলাম না, সেই কারণে নির্বাচন কমিশনের দায়িত্ব বেড়ে গেছে এবং নির্বাচন কমিশন তার সক্ষমতা প্রমাণ করতে পারবে কিনা এইটি এখন দেখার বিষয়, এইটার ভিতরে রয়েছে।